This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। প্রত্যেক দিনের মতো আমাদের ইনফরমেশন বল বা বিগ বলের দিকে তাকান, দেখে নিন টপ 10 ব্রেকিং। অবশ্যই যুদ্ধ দিয়েই শুরু। মাটি কামড়ে প্রত্যাঘাত ইরানের। ইরানও কিন্তু ছাড়নেওয়ালা নেই, মাটি কামড়ে লড়াই চালাচ্ছে ইরান। তেহরানের হামলায় নাস্তানাবুদ তেল আভিভ। 3 নম্বর ব্রেকিং, ইসরায়েলের টার্গেট আলী খামেনেই, তাই বাংকারে হামলা। ইসরায়েল মনে করছে কোনো না কোনো বাংকারে লুকিয়ে রয়েছেন ইরানের সর্বাধিনায়ক। 4 নম্বর, খামেনেইকে মারলেই যুদ্ধের শেষ বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। 5 নম্বর ব্রেকিং, ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা নেই, এটা লেটেস্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। 6 নম্বর, মোসাদের দফতরে হামলার দাবি ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের গুপ্তচর সংস্থা তাদের অফিসে মোসাদ তাদের অফিসে হামলা চালিয়েছে, এটা ইরানের দাবি। 7 নম্বর, ইরানের নতুন সেনাপ্রধান আলী সাদমানিও নিহত, মানে 4 দিন আগে যিনি দায়িত্ব নিয়েছিলেন, চিফ অফ স্টাফ অফ ওয়ার। 8 নম্বর, ওবিসি মামলায় বড় ধাক্কা রাজ্যের, আবার হাইকোর্টে ধাক্কা খেল ওবিসি মামলায় রাজ্য সরকার। 9 নম্বর, নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি, মানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 10 নম্বর, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে এই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বলেছেন, মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। দেখালাম আপনাদের টপ 10 ব্রেকিং। দেখুন, ইরান ইসরায়েলের যুদ্ধের খবর তো দেখলেন, আরও দেখবেন। এবার আপনাদের দেখাবো আরেক যুদ্ধের খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর নয়, কিন্তু জীবন যুদ্ধের কথা বলবো এবার। রাস্তার উপর আড়াআড়ি ফেলে রাখা আছে বাঁশ, কয়েকজন গিয়ে সেই বাঁশ সরিয়ে দিলেন। বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা, মন্ত্রী কিন্তু থামলেন না। বাসিন্দারাও মন্ত্রীর সামনেই বলে দিলেন ভোট দেব না। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আর কয়েক ঘন্টার মধ্যেই শেষ হতে চলেছে সেই নির্বাচনী প্রচার। মূলত নির্বাচনী প্রচারে আজকে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফ আহমেদের সমর্থনে এলেন অভিনেত্রী জুন মালিয়া, রয়েছেন মেয়র ববি হাকিম। আজকে মানুষের কাছে তারা যাচ্ছেন হুডখোলা গাড়ি করে, এবং হুডখোলা গাড়ি করে মানুষের কাছে ভোট আশীর্বাদ চাইতে, এবং প্রার্থীকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন এলাকা, কালীগঞ্জের বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। সামনেই নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচন, আপনারা সবাই জানেন। সেখানে ভোট প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, মানে এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার বলতে গেলে সেকেন্ড ইন কমান্ড, এতটাই প্রভাবশালী তিনি। তার সঙ্গে ছিলেন জুন মালিয়া। পথে বিস্তর ফুল ছিল, ফুলের পাপড়ি ছিল, ফুলের মালা ছিল, কিন্তু সঙ্গে ছিল কাঁটা। নেতা দেখলেন, নেতা শুনলেন, কিন্তু নেতা থামলেন না। আরে থামলে চলে বলুন? জীবন যুদ্ধের থেকে অনেক বড় তো ভোটের যুদ্ধ, তাই না? আরও কত যুদ্ধ আছে। ভূতের রাজার বরে গুপি আর বাঘা গান বাজনা শুরু করলেই রাজা, উজির, মন্ত্রী, শান্ত্রী সবাই থেমে যেত। হাতে হাতে তালি দিলেই মন্ডা মিঠাই এসে পড়তো ঝপাং করে।
হাল্লা রাজার সেনা যুদ্ধ ভুলে মন্ডা মিঠাই খেতেই ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু সেটা তো সিনেমার গপ্প, এটা সিনেমায় যেমন হয়, বীরভূমে কি তাই হয়? আহা, এটা না না, এরা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল রাম লক্ষণের মতো, ছোট ভাই বড় ভাই। ছোট ছোট বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এরা হচ্ছে একেবারে এক পরিবারের। আরে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একদম রাম লক্ষণের মতো, একদম জুটি। রাম হচ্ছে বয়সে বড়। ও, সেই ছড়াটা মনে পড়ে গেল, সেটার কথাই তো উনি বলতে চাইছেন। রাম আর লক্ষণ মনে পড়ে গেল, অনেক পুরনো সেই ছড়াটা। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? রাম লক্ষণ সাথে আছে, বীরভূমে তৃণমূলের টিকি ছোবে কে? বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। অনুব্রত মণ্ডল মানে কেষ্টদা বলেন যাকে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? সবাই বলে খুব ভালো সম্পর্ক। সবাই সঠিক কথাই বলে। চলতি কথায় না, হেব্বি সম্পর্ক। এমন ভালো সম্পর্ক যে নেতাজি ইন্ডোরের সভায় খোদ দলনেত্রীকেও রেড সিগন্যাল দেখাতে হয়েছিল। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। আজ পর্যন্ত কোনো মিডিয়া বন্ধু দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদা কোনো জায়গায় তুতু মেমা হয়েছে? আশা করি দেখাতে পারবেন না। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। কে কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না। জানি না কি জন্য পিছিয়ে গেল, 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে। ও কি বলছে আমার দেখে লাভ নেই। আমি জীবনে কাটমানি খাই না। আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরও বাড়তে হবে। আমার মাথার ওপর যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন পর্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেলা পরিষদের সঙ্গে দলের কি কোনো সংঘাত আছে? দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। 11 মানুষ মার্ডার হয়নি তো, 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। সেটা বলতে পারেন, কে কি বলছে ওসব ব্যাপারে আমি কান দিতে রাজি নয়। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। মণ্ডল তো চেয়ারপারসন। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। মমতা ব্যানার্জি বললো তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। এসব তো পুরনো কথা। কুণাল ঘোষের মুখে যে রামের কথা শুনলেন, সেই রামের রাজত্ব আর নেই। মানে কেষ্টমণ্ডল এখন আর জেলা সভাপতি নেই বীরভূমে, স্রেফ কোর কমিটির একজন সদস্য অন্যদের মতো। বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করে পুলিশের ডাক পেয়েছিলেন। মহিলাদের সম্মানের জায়গা মনে করি, আপনারা বারবার তৃণমূল কংগ্রেস এই সিঁদুরকে অপমান করছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে? যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না, রক্ষা করতে পারে না, এইরকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসনে বসে থাকার কোন অধিকার তার নেই, তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে। অনুব্রত নট অনলি দ্য লিডার অফ টিএমসি, উনি রাজ্য সরকারের একটা অংশ, এসআরডি এর চেয়ারম্যান, সরকারি লোক। এমওএস 22টা সিকিউরিটি, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি রাজ্য সরকার থেকে দেওয়া আছে, বিধানসভায় বলতে দেবে না।
পুলিশের ফ্যামিলি তুলে, স্ত্রী তুলে, মা তুলে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করেছে, অনুব্রত মণ্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার। কি সব বলছেন এরা? মামার বাড়ির আবদার। হ্যাঁ, কেষ্টর কথা নিয়ে বিধানসভায় আলোচনা হবে, কেষ্টকে জেলে যেতে হবে। সেই একবার সিবিআই ধরে নিয়ে গিয়েছিল, ব্যাস, ওটা তো অন্য কেস। তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ধরবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় কেষ্টমণ্ডলকে? অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন, যে কথা বলেছিলেন অনিল বাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একেবারে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। কেউ ভুলেও প্রশ্ন তুলবেন না কেষ্টমণ্ডলকে কেন শাস্তি দেওয়া হয়নি, ভুলেও প্রশ্ন তুলবেন না কেষ্টকে কেন পুলিশ গ্রেফতার করেনি। 2 প্রবীণ মন্ত্রী তো বলেই দিয়েছেন, ঢের শাস্তি দিয়েছে দল, যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। বীরভূমের বাঘ 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছেন। ইনফ্যাক্ট সেটা 38 মিনিট ছিল, দল সময় দিয়েছিল 4 ঘন্টা। এটাকেই দল মনে করছে বিরাট ব্যাপার। অনেক ডাকাডাকির পর পুলিশের কাছে হাজিরাও দিয়েছিলেন কেষ্টমণ্ডল। আইসির মা ও স্ত্রীকে কদর্য আক্রমণে এর চেয়ে বেশি শাস্তি আর কি হতে পারে বলুন তো? বীরভূমে তাই এখন বাঘ আর সিংহের লড়াই। এসব হচ্ছে স্পেশাল এফেক্টস। গুপি বাঘা হাতে তালি দিয়ে যুদ্ধ থামিয়ে দিয়েছিল, কিন্তু কেষ্ট কাজলের টক্কর থামায় সাধ্য কার আছে? এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে সেই লড়াই যে 21শে জুলাইয়ের সমাবেশের যে প্রস্তুতি বৈঠক, সেদিন কেষ্টমণ্ডল আর কাজল শেখকে আলাদা করে ডেকে মিটিং করতে হয়েছিল ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিদের। দুজনকেই সমঝে চলতে বলা হয়েছে। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলেন। দল এই 2 নেতাকে মুখ বন্ধ রাখতে বলেছে, সমঝে চলতে বলেছে, মেপে কথা বলতে বলেছে, কিন্তু অনুগামীদের এআই ভিডিও মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভিডিও বানাতে তো দল নিষেধ করেনি। তাই বাঘ আর সিংহের লড়াই লেগে গেছে। বীরভূমের মাটিতে বাঘ আর সিংহ, দেখছেন তো লড়াই, কোনো টেনশন নেই তৃণমূলের। আগে ছিল শুধু বাঘ, এখন সঙ্গে সিংহ, টেনশন হবে কেন? আর বাঘ সিংহ তো আসলে রাম লক্ষণ তৃণমূলের কথায়। আপনি যদি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করেন তার নেতার নাম কি, উত্তর আসবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজল শেখকে প্রশ্ন করলো একই উত্তর আসবে, নেত্রীর নাম মমতা দি, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাথায় রাখবেন, বাঘ হোক বা সিংহ, ছাগল কিন্তু দুজনকেই ভয় পায়। তাই এই রাজ্যের বুকে ছাগলের 3য় সন্তান যারা, তারা বাঘকেও ভয় পাবে, তারা সিংহকেও ভয় পাবে। বাকি এই বিষয়ে যা বলার আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। এটা না, এরা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল রাম লক্ষণের মতো, ছোট ভাই বড় ভাই। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মনে আছে আপনাদের? পাণ্ডবেশ্বরের তৃণমূল এমএলএ এবং জেলা তৃণমূলের সভাপতি একাধারে। ভারত পাকিস্তানের যুদ্ধটাকেই যিনি বলেছিলেন নাটক, পুরোটাই সাজানো। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। এই নরেন চক্রবর্তীকেই বিজেপির দালাল বলে দিলেন তাঁরই দলের, অর্থাৎ তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু। এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। কে কি বলছে সেটা নিয়ে তো আমরা ভাবিতে হলে মুশকিল, এসব নিয়ে আমরা ভাবতে রাজি নই। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবে না, সবাই সুবন্ধুর সঙ্গে অ্যাডজাস্টে আছে। পারিবারিক ব্যাপার। তবে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাদের জেনে রাখা উচিত, চারিদিকে তৃণমূল কংগ্রেসকে শেষ করবার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা দৃঢ় প্রতিজ্ঞ, তাদেরই হয়ে এরা কাজ করছে। সুবন্ধুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা সুবন্ধুর সঙ্গে দেখা করে। তোমরা 2021-এ বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল,
তৃণমূলের টিকিট না পাবে। তো 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনো ও আসতে চাইছে। আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। আর আজকে তোমার আর বড় নেতা হয়ে গেছে নাকি? একটু বলে দাও দাসুদা, আপনার নিয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি আপনি এটা নিয়ে কি উপর মহলে কাউকে জানাবেন? করো না, ঠিক আছে। দাসু আমার দলের সিনিয়র লিডার। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। দলের মধ্যে এই ধরনের কোন্দলের ভূত নিয়ে তৃণমূলের তেমন কোনো মাথা ব্যথা থাকবে বলে মনে হয় না। রামলক্ষণ তো দলেই আছে। এই যে আমাদের ওয়ালের দিকে আরেকবার তাকান, এই যে রামলক্ষণ, কেন চিন্তা থাকবে তৃণমূলের? ভয়টা তাদের কি? আমি 3 বার পার্থভৌমিককে ফোন করেছি যে পার্থভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থভৌমিক সে মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি মানবো। আমি দলকে বলবো এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের মানে ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। ব্যাস, বিজেপি ঝাঁপিয়ে পড়লো একদম চেনা ফর্মুলায়। ব্যারাকপুরে হয়তো মাল কম পড়িয়ে আছে, তাই মাল নিতে গেছে ওখানে, মতুয়াদের ওখানে গেছে। পার্থভৌমিক তো কিছু নয়। পার্থভৌমিক হলো মমতা, আগে অভিষেককে টাকা পাঠাতো, এখন মমতা ব্যানার্জিকে টাকা পাঠায়। যে টাকা পাঠাবে সেই ওখানে পদ পায়। ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে, এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম, এই সাংসদ হয়েছি, একটু বেশি কামাবো না, পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে। ওখানে গেলে আমার মমতা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে? মমতা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল। পয়সা পয়সা, অনলি পয়সা। 12খানা হোটেল হয়েছে, 4খানা পেট্রোল পাম্প নিয়েছে, যাকে তাকে পুলিশকে ভয় দেখিয়ে পেট্রোল পাম্প লিখিয়ে নিচ্ছে। এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না, বড় হচ্ছে সংসার, কোটিতে তোলাবাজি চাই। যত সংসার বড় হচ্ছে এদের, তত এরা মানে যত পদ বাড়ছে, বিধায়ক থেকে সাংসদ, তোলাবাজি আরো বেশি। তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়েছে, টাকা দেবে। দেখুন না, এই ববি হাকিম, সুজিত বোস, পার্থভৌমিক মতন লোকরা টাকা দিয়ে 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 যত চোর ছেঁচড়া গুন্ডা বদমাস সবাইকে কেউকে এমএলএ বানিয়ে দিচ্ছে, কেউকে কাউন্সিলর, কেউকে চেয়ারম্যান। এটা একেবারেই জানি না বলতে পারবো। মমতাবালা ঠাকুর যদি চটে যান বা রেগে যান, তাহলে মতুয়া ভোট ব্যাংকে আরও ধাক্কা লাগতে পারে, এই আশঙ্কা থেকেই কি উত্তরটা এড়িয়ে গেলেন তৃণমূলের মুখপাত্র। কিন্তু ক্যানিং পূর্বের এমএলএ শওকত মোল্লার ব্যাপারটা কি বলুন তো? কাসেম সিদ্দিকী ফুরপুরা শরীফের পীরজাদা, দলে যোগ না দিয়েই তৃণমূলের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এই প্রথম যে আনুষ্ঠানিকভাবে যোগদান না করেই দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকী। কাসেম সিদ্দিকী একটা পীরজাদা, সে ফুরফুরা শরীফের সুসন্তান, কিন্তু রাজনীতিতে যদি বলেন সে খ জানে না রাজনীতির। দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচিবোধা হচ্ছে। কাসেম সিদ্দিকী কখন কি বলে। ভাঙড়ের বিধায়ক যখন তাদের বাৎসরিক যে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একটা বিশৃঙ্খলায় অ্যারেস্ট হয়েছিলেন, সেই সময় আমি দেখেছি লালবাজারের সামনে এই কাসেম সিদ্দিকী অনেক বাজেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করেছিলেন, অনেক বাজে বাজে ভাষা বলেছিলেন। যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বড় তৃণমূলের সমালোচক ছিল, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত, এমনকি বাংলার মন্ত্রিসভার সদস্য যারা আছে, বিধায়ক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিদিন তার ভিডিও আমার কাছে আছে, চোর চোর বলে চিৎকার করত। এমনকি বলতো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা মরে গেলে যেন জানাজা না পড়া হয়, তারও ভিডিও আমার কাছে আছে। ঠিকই তো, কাসেম সিদ্দিকী বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আন্দোলন কিন্তু আমাদের শেষ হবে না, আমরা এসপি অফিস ঘেরাও করব, আগামী দিন ইনশাআল্লাহ আমরা নবান্ন ঘেরাও করব ইনশাআল্লাহ। সে তো শওকত মোল্লাও আগে সিপিএম করতেন। তাহলে আরাবুল ইসলাম আবার প্রেস করে বলবে যে শওকত মোল্লা দিদিমাকে, অর্থাৎ তখন
মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল, জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি চেষ্টা করেছিল, সেই আবার এসে ভাঙড়ের অবজারভার হয়ে গেল। আরাবুল এখন কোথায় সাইড লাইনে, এটা প্রশ্ন তুলতেই পারে। কাসেমের বিরুদ্ধে মুখ খোলায় সতর্ক করা হয়েছে হুমায়ুন কবিরকে, কিন্তু শওকতের বেলায় চুপ। না, এদের মনে হয় খুব বেশি আর রুচি রোজগার হচ্ছে। কাসেম সিদ্দিকী কখন কি বলে, আমি তো ডে অনে বলেছিলাম যে শওকত সাহেব কাসেম সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করত, সময় এসেছে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে। ফুরফুরা শরীফে তৃণমূলের লোক বলতে ছিলেন তহা সিদ্দিকী, কিন্তু মমতা শেষবার যখন ফুরফুরা শরীফে গেলেন সেদিন সবাইকে চমকে দিয়ে সব সময় তার পাশে দেখা গেল কাসেম সিদ্দিকীকে। কলকাতা পুরসভার ইফতার পার্টিতেও মুখ্যমন্ত্রীর পাশে কাসেম। তারপর কাসেম তৃণমূলের সাধারণ সম্পাদক। কাসেমের বিরুদ্ধে বারবার মুখ খোলা শওকত আবার অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই জন্যই কি হুমায়ুনকে সতর্ক করা হলেও শওকতকে ছাড়? ফের নাম না করে কাসেমকে পচা আলু বললেন শওকত। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য করছি। তাতেই খুশি তৃণমূল। যখন দল কোনো সিদ্ধান্ত নেয় সেটা সকলকেই মেনে চলতে হবে, এটা নিয়ে তার বিতর্কে কোনো অবকাশই থাকে না। এটা তো উনি বলেই দিয়েছেন, দল যখন সিদ্ধান্ত নিয়েছেন মমতাদির অনুমোদন ক্রমে এই দলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমরা এই নিয়ে বাড়তি কথা বলার কোনো অবকাশই থাকে না। মর্নিং শোজ দ্য ডে আমরা বলি, কিন্তু দিনের শুরু দেখে সব ক্ষেত্রে কি বলা যায় গোটা দিনটা কেমন যাবে? রাজ্যের শিক্ষামন্ত্রী বুঝেছিলেন? রাজ্য প্রশাসন বুঝতে পেরেছিল? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে আজকে সকালে ঘোষণা করেন 18ই জুন বুধবার সকাল 10টা থেকেই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করা যাবে। ওবিসি সংরক্ষণ জটেই আটকে ছিল ভর্তি প্রক্রিয়া, কিন্তু আদৌ কি সেই জট খুলল? ওবিসি নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতেও আজ স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের জন্য যা একটা জোরালো ধাক্কা। এই এতগুলো নোটিফিকেশন এবং সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন, এগুলোর ওপর 31শে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট স্টে দিয়েছে। কিন্তু অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো 7% রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশনে হয়, সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি বা কোর্ট কোনো অর্ডারও দেয়নি। যে সরকার দীর্ঘ বছরের পর বছর কমিশনের কোনো কাজ সঠিকভাবে করেনি, সেই সরকার মাত্র 2-3 মাসের মধ্যে সার্ভে করে রিপোর্ট তৈরি করে জমা দিলেন, এটা কখনো হয় নাকি? শ্যামনগরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু। ভাটপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডে দিঘির পাড় এলাকায় উত্তেজনা। মঙ্গলবার এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির মালিক, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ঘটনা জানাজানি হতেই নেশামুক্তি কেন্দ্রে বিক্ষোভ ভাঙচুর উত্তেজিত জনতার। নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের মারধর করা হয়, অভিযোগ করছেন স্থানীয়রা। ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার ছিনতাইবাজ, উদ্ধার 55,000 টাকা, ল্যাপটপ। পুরুলিয়ার বাগমুন্ডিতে ব্যাংক মিত্রের ওপর হামলা চালিয়ে লুটের অভিযোগ। টাকা, ল্যাপটপ ও চেকবুক হাতিয়ে পালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার দলের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সুইসা ফাঁড়ির পুলিশ। বাকি দুজনের খোঁজে জারি আছে তল্লাশি। তাজপুর সৈকতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 3 পর্যটক, একজন মৃত, একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। নিখোঁজ অপর এক পর্যটকের খোঁজে চলছে তল্লাশি। সোমবার দীঘা যান বারাসাতে 3 জন বাসিন্দা। আজ তাজপুর জলদা মৌজায় স্নান করতে নেমে তারা তলিয়ে যান। বর্ষার শুরুতেই জলমগ্ন বর্ধমান। সকাল থেকে লাগাতার বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় হাঁটু জল। খোশবাগান, হাসপাতাল রোড, সুভাষপল্লী সর্বত্র জলমগ্ন। বন্ধ টোটো রিক্সা চলাচল। নাগারে বৃষ্টিতে বিদ্যুৎহীন বহু এলাকা। বেহাল নিকাশি নিয়ে উঠছে প্রশ্ন। জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল চোপড়ার দাসপাড়া। 3 কাঠা জমি নিয়ে প্রতিবেশী আব্দুল সাত্তারের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল হামিরুল হকের। আজ ওই জমিতে ঘর তৈরি করতে গেলে শুরু হয় বচসা। বাধা দেয় আব্দুল সাত্তারের লোকজন। এরপরে বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ফের নদিয়া সীমান্তে অনুপ্রবেশ, ধৃত 4। নালুপুর সীমান্ত থেকে গ্রেপ্তার 2 বাংলাদেশি ও 2 দালাল। বরিশাল এবং গোপালগঞ্জ থেকে এসে স্থানীয় এক দালালের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। হাতে নাতে 4 জনকেই গ্রেপ্তার করা হয়। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।